আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীতে যতজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তারা কোনো না কোনোভাবে আমেরিকার পাফেট ছিল। কারণ এই শান্তিতে যে নোবেল পুরস্কারটা আছে সেটা আমেরিকায় সিলেক্ট করে কাকে দিবে, আর যারাই আমেরিকার পাফেট তাদেরকেই এই নোবেল পুরস্কারটা দেয়। তা না হলে ডক্টর ইউনূস অর্থনীতিতে পাণ্ডিত্য লাভ করেছেন, ওনাকে অর্থনীতিতে নোবেল না দিয়ে ওনাকে শান্তিতে কেন নোবেল দেওয়া হয়েছে? ডক্টর ইউনূস বিশ্বের মধ্যে কোথায় এমন কি শান্তি প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশে কি এমন শান্তি প্রতিষ্ঠা করেছে যে ওনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে হয়েছে? এই আমেরিকার। আমার কথা হচ্ছে, আমেরিকা নোবেল পুরস্কার দেয় না, কিন্তু এই নোবেল যে শান্তিতে পুরস্কারটা পাই সেটা কিন্তু আমেরিকাই সিলেক্ট করে দেয়। তার মানে ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকার একজন পাফেট। যে কোনোভাবে আমেরিকার কোনো না কোনো স্বার্থ হাসিল তখন থেকে করে আসছিল, সে কারণে নোবেল পুরস্কারটা পেয়েছে। এবং আমেরিকার প্রতিনিধি বিদায় তিনি বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে এবং আমেরিকার যত স্বার্থ আছে সকল কিছুই তিনি পূর্ণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তা না হলে আমাদের যে বন্দর দেয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কি চুক্তি করা হয়েছে, কিছুদিন আলোচনা হলো, এখন কিন্তু আমরা সে সকল বিষয়ে কোনো তথ্য জানছি না। এবং আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে, কি কি বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু মিডিয়াতে আসছে না, এবং বরং বিএনপি, জামাত, এনসিপি সকলে চুপ, তারা এ বিষয়ে কোনো কথা বলছে না। তার মানে বাংলাদেশের সরকার এখন বাংলাদেশ চালাচ্ছে না, আমেরিকার প্রতিনিধি হয়ে ডক্টর ইউনূস বাংলাদেশ চালাচ্ছে। আমেরিকা যদি চাই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আমেরিকা যদি চাই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তা না হলে এই অনিবন্ধিত দল এনসিপি নেতারা কি করে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে দেখা করতে যায়? প্রত্যেকটা বিষয়ে কেন কি করে আমেরিকার সাথে আলোচনা করতে যায়? বাংলাদেশের বিষয় নিয়ে আমেরিকা কেন সিদ্ধান্ত নিবে, আমার প্রশ্ন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সেন্ট মার্টিনের বিষয় নিয়ে শেখ হাসিনা বারবার বলেছিল, সাধারণ জনগণকে বারবার বলেছিল, কিন্তু আমরা এই সকল বিষয়গুলো গুরুত্ব দিয়ে হাসাহাসি করেছি, আমরা মনে করছি মিথ্যা কথা, কিন্তু বাস্তবে শেখ হাসিনা যা বলেছিল তাই সত্যতে পরিণত হয়েছে। আমরা এখন সেন্ট মার্টিন বিষয় নিয়ে কোনো নিউজ দেখি না, সেন্ট মার্টিন নিয়ে কোনো আলোচনা দেখি না, আরাকান নিয়ে আলোচনা দেখি না, করিডোর নিয়ে আলোচনা দেখি না, কিন্তু বিভিন্ন জায়গায় ফুটেজের মাধ্যমে দেখি আমেরিকার অনেক সেনাবাহিনী বাংলাদেশ অনেক সেনাবাহিনীকে ট্রেনিং করতেছে। এবং এই যে জাতিসংঘের একটা অফিস বাংলাদেশে খোলার কথা ছিল, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে সমকামী যে আছে বাংলাদেশে যে অফিসটা হবে, সে অফিসের প্রধান থাকবে সে ওই সমকামী। বাংলাদেশে অনেক সমকামী বেড়ে যাবে, এই জাতিসংঘের অফিস যে জায়গায় যায় সে জায়গায় সমকামী প্রমোট করা হয়। ঘুরে ফিরে বাধ্য হয়ে হলো, চাপে হলো ওই জাতিসংঘের অফিসটা করার অনুমতি দিয়েছে ডক্টর ইউনূস এই বিগত 1-2 মাস আগে। অলরেডি অফিসটা এখন ঢাকাতে আছে। তাহলে কি বাংলাদেশে এখন সমকামী প্রমোট হচ্ছে না? জাতিসংঘের ওই অফিসগুলো যে দেশের মধ্যে ঢুকে সে দেশের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয়, সেই দেশের মধ্যে কিছুদিনের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অলরেডি বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং সমকামিত প্রমোট করা হচ্ছে। ডক্টর ইউনূস সমকামিতের পক্ষে ভোট দিয়েছে, এটা নিয়েও আমরা অনেক আলোচনা করেছি, এটাও আমরা সকলে জানি। বাংলাদেশের মধ্যে এখন আমেরিকার কথাই দেশ চলে, জাতিসংঘের অফিস, আবার জাতিসংঘের অফিসের যে প্রধান সেও একজন সমকামিতা প্রমোট হচ্ছে। তাহলে বাংলাদেশ কি এখন আমেরিকার একটা নিবাস হয়ে গিয়েছে? নামে একটা দেশ, কিন্তু কাজে আমেরিকায় আমাদেরকে কাঠপুতলির মতো যা করা সকল কিছুই করছে। তার মানে ডক্টর ইউনূস সরকার নামে বাংলাদেশের সরকার হলো, কাজে একজন আমেরিকার প্রতিনিধি সরকার। মানে আমেরিকার ইশারায় বাংলাদেশ সরকার এখন চলছে। এতদিন বলা হতো দিল্লি না ঢাকা, দিল্লির প্রেসক্রিপশনে
বাংলাদেশ চলে, আওয়ামী লীগ ভারতের দালাল। এখন আমেরিকার প্রেসক্রিপশনে যে বাংলাদেশ চলতেছে, আমেরিকার প্রতিনিধি হয়ে যে ডক্টর কাজ করতেছে, এবং আগামীতে যে আসবে সরকার, সেও যে আমেরিকার দালালি করবে, আমেরিকার প্রতিনিধি হয়ে কাজ করবে। এখন তোমাদের মুখে দিয়ে কথা বাইরে না। এখন তোমরা বলতে পারো না যে বাংলাদেশের মধ্যে আমেরিকার আধিপত্যবাদ থাকবে না, বাংলাদেশে আমেরিকার কথা মতো কোনো কিছু চলবে না। এখন কেন তোমাদের মুখে কোনো কথা নাই? এখন কেন সমন্বয়করা চুপ? এখন কেন সাধারণ জনগণ চুপ? এখন তো স্লোগান তোমরা দিচ্ছ, ঢাকা না আমেরিকা, ঢাকা না ওয়াশিংটন, তাই না? তাই তো, সত্য সবসময় খারাপ লাগে। পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো রাখলে দালালি হয়ে যায়, প্রেসক্রিপশনে চলে। আর ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রেখে দেশ চালালে, তারা প্রতিনিধি নিয়োগ করে দেশ চালালে, তখন ভালো লাগে, তাই না? তোমরা করলে আরাম, অন্যরা করলে হারাম। তোমরা করলে কি ফাইন, আর আমরা করলে আইন। এটাই হচ্ছে বাস্তবতা। মানে তোমরা যেটাই বলবা সেটাই ফতুয়া, সেটাই ইসলামের মতো শরিয়ার মতো আইন। আর অন্যরা যেটা ভালো করবে সেটা খারাপ কাজ হয়ে যায়, সেটা ফতুয়া না, মানে সেটা শরিয়াতে নাই, সেটা বেদাত। কথা বুঝো নাই? তোমরাও এই কাজগুলা করতেছো। এগুলা করে দেশের মধ্যে একটা ডিভাইডেড রুল তৈরি করে দিয়েছো, এবং সাধারণ জনগণকে ব্রেন ওয়াশ করে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছো। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি, আমরা এই সত্যগুলো তুলে ধরবো, এবং সাধারণ মানুষের কাছে এগুলো আমাদের বলতে হবে। কারণ এই দেশ আমাদের, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের সাথে আমাদের নারীর টান আছে। এই দেশ কখনো ইহুদি নাসারাদের কথা মতো চলতে পারে না, এবং ইন্ডিয়ার কথা মতো চলতে পারে না, পাকিস্তানিদের কথা মতো চলতে পারে না। এই দেশ বাঙালিদের কথা মতো চলবে। কোনো আমেরিকান পাফেট প্রতিনিধিদের কথা মতো এই দেশ চলবে না। আগামীতে যে সরকার আসবে, সে সরকারও কোনো দেশের দালালি করতে পারবে না, সেটা আমেরিকা হোক, সেটা পাকিস্তান হোক, সেটা ভারত হোক। তাই পরিশেষে আমি এই কথাই বলতে চাই, যতই আমরা শেখ হাসিনাকে ফেসিস্ট বলি, শেখ হাসিনা খারাপ বলি, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে বলি, বাস্তবতা এখন সকলের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল বিদায়, সে কারণে এই কথাগুলো বলা হতো। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই যে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, ডক্টর সিন্ডিকেট বলেন, তারা পাকিস্তান এবং আমেরিকার সিন্ডিকেট বিদায় তাদের কাছে ইন্ডিয়া তখন ভালো লাগতো না। কিন্তু এখন যখন স্বার্থ হাসিল হয়ে গিয়েছে, এখন তারাও কিন্তু আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, এদের দালালি করছে, এদের সাপোর্টে এরা টিকে আছে। এখন তারা ওদের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, মানে তাদের বেলা হলে দেশ বিক্রি করা হালাল হয়ে যায়। আর আওয়ামী লীগের বেলা হলে আওয়ামী লীগ কিছু স্বার্থনিশী কাজ করলো বা গিভ এন্ড টেকের কোনো কাজ করলো, তখন সেটা খারাপ হয়ে যায়। মানে ওদেরটা বিক্রি করলে হালাল, আওয়ামী লীগ ভালো কাজ করলো হারাম। এটাই তারা এতদিন বাংলাদেশের মানুষকে বুঝাতে চেয়েছে, ব্রেন ওয়াশ করে। কিন্তু বাস্তবতা এখন সকলের কাছে ক্লিয়ার যে হালাল হারাম বলতে কিছু নেই। যে দেশের সাথে যার ভালো একটা কূটনৈতিক সম্পর্ক থাকবে, সেই দেশ সেই দলকে সাপোর্ট দিবে। সেটাই কিন্তু আওয়ামী লীগ আগেও পেয়েছে ইন্ডিয়া থেকে, এখনো পাচ্ছে, এটা ভবিষ্যতে পাবে। এটা একটা কূটনৈতিক সম্পর্ক একটা রাজনৈতিক দলের সাথে একটা দেশের। ধন্যবাদ সকলকে। আশা করছি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন।